আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে তোমাদের সাথে আমি আমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটার আজকে আমি তোমাদেরকে বই দাগাই দিব। তাহলে আজকের কর্মসূচিটা কি হতে চলেছে? কর্মসূচিটা হতে চলেছে বই দাগানো। এই যে বইয়েরই অর্থাৎ বিজ্ঞান বইয়েরই সপ্তম অধ্যায় মহাকর্ষ, হ্যাঁ, এই চ্যাপ্টারের বই দাগানো কিন্তু আমার প্লে লিস্টে আছে। সুতরাং যারা সপ্তম অধ্যায়ের বই দাগানোটা দেখো নাই তারা কিন্তু দেখে নিবা। আর একটা কথা, যেহেতু আজকের আলোচনাটা হচ্ছে কেবলমাত্র বই দাগানো নিয়ে, সুতরাং অবশ্যই ক্লাসটা করার সময় টেক্সট বইটা সাথে রাখবা। ক্লাস করবা আর দাগিয়ে নিবা, ক্লাস করবা আর কি করবা, দাগিয়ে নিবা। কেমন? তাহলে চলো আর দেরি না করে আলোচনা শুরু করি। শ্রেণীবিন্যাস, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। আসলে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অর্থ কি? এই যে দেখো, এত সুবিশাল প্রাণী জগৎ, এত বিশাল প্রাণী জগতের মানে যত প্রাণী রয়েছে, এতগুলো প্রাণীকে সহজে জানা বা এদের সম্পর্কে জ্ঞান অর্জন করা খুব ডিফিকাল্ট, তাই না? এই জন্য করা হয়েছে কি, এদেরকে সুনির্দিষ্ট বিভিন্ন ভাগে ভাগ করে রাখা হয়েছে, যেন একটা ভাগ নিয়ে আলোচনা করলে বাকি সবার সম্পর্কে একটা নলেজ পাওয়া যায়, রাইট? যেমন ধরো যে আমরা যদি শুধু পরিফেরা নিয়ে কথা বলি, তাহলে বুঝে যাব যে এই পরিফেরার মধ্যে যারা আছে তাদের সবার বৈশিষ্ট্য এমন, সবার বাসস্থান এমন। বা নিডারিয়া যদি কথা বলি, তাহলে তাদের ক্ষেত্রে আমরা বুঝবো যে নিডারিয়ার সকলের বৈশিষ্ট্য এমন, বা তাদের স্বভাব, বাসস্থান সবকিছু। তো এইটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের কি একটা সুবিধা। আমরা দেরি না করে একটু বইয়ের ভেতরে যাই এবং দেখি আমাদের টেক্সট বইতে টপিকগুলোকে কিভাবে দিয়েছে এবং সেখান থেকে কোন জায়গাগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, তাই না? খেয়াল করে দেখো, আমাদের এখানে বলে দিয়েছে আজ পর্যন্ত, লাইনটা দাগাও, আজ পর্যন্ত 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত কিন্তু এদের সংখ্যা বেড়েই চলেছে, কেননা রিসার্চ তো থেমে নাই, আমাদের খোঁজ চলছে। তো আজ পর্যন্ত কত লক্ষ প্রাণী আবিষ্কৃত হয়েছে? 15 লক্ষ। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা দাগাই নাও। আচ্ছা, এরপরে চলে আসো, এই যে দেখো এবার কি বলছে, মিল অমিল সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। এইবার দেখো, এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। ধাপগুলো কি? এই ধাপগুলোর সময় একটা শব্দ পাবা, ট্যাক্সা। ধাপ, ট্যাক্সা। ওকে, ভালো করে শোনো কিন্তু। ধাপগুলো কি? ধাপগুলো হচ্ছে জগৎ পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা এটাকে একটু লিখে নিতে পারো। সেটা হচ্ছে, ধাপগুলো হচ্ছে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ আর কি প্রজাতি। একটু খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6 7, 7টা ধাপ। এবং একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখেছো কি তোমরা সবাই? এই 7টা ধাপকে আমি একটু এই টাইপের একটা প্যাটার্নে লিখেছি। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এভাবেই লিখবা, মানে একদম সিরিয়াল লিখবা না, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এইভাবে না। এই প্যাটার্নটাকে ফলো করতে হবে, এটা লেখার নিয়ম। এবং এটা দেখো একটা সিঁড়ির মতো ধাপে 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 উঠেছে না? এদেরকে বলা হয়ে থাকে নেস্টিং হায়ারার্কি। কি বলা হয়ে থাকে? নেস্টিং হায়ারার্কি। ওকে, আচ্ছা, তারপরে আমরা আবার আমাদের বইতে চলে যাই। তাহলে এইখানটাতে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, দাগাও। সেটা হচ্ছে, জীব জগৎকে ধাপে ধাপে, ধাপে ধাপে মানে কি বললাম বলো তো? ধাপে ধাপে মানে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি বিন্যস্ত করার এই পদ্ধতির নামই হচ্ছে কি? শ্রেণীবিন্যাস। এই যে আমরা কোনোটা জগতে, পর্বে, শ্রেণীতে, বর্গে সবগুলো যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এটাকেই বলা হয়ে থাকে শ্রেণীবিন্যাস। এখন দেখো কি বলছে, বর্তমানে প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানে একটা স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, একটা ইন্ডিভিজুয়াল শাখা গড়ে উঠেছে। সেই শাখাতে শুধুমাত্র এই শ্রেণীবিন্যাস নিয়েই কথা বলা হয়। একটা ইন্ডিভিজুয়াল শাখা গড়ে উঠেছে, সেই শাখাতে শুধুমাত্র কি নিয়ে কথা বলা হয় বলো দেখি? শুধুমাত্র শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলা হয়। সেই শাখাটার নাম, এই কথা বললে যেই জায়গাটায়, সেটার নাম হচ্ছে কি? শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যা, ট্যাক্সোনমি।
ট্যাক্সোনমি মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য দাগাও। প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ, সবচেয়ে নিচের ধাপ, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এই জায়গাটায় এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। হ্যাঁ, এটা পড়তেই হবে। একটু আমি তোমাকে বলে দিই এখানে কি আছে। এখানে বিজ্ঞানীর নাম আছে, মনোযোগ দিয়ে দেখো। শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে, ক্যারোলাস, লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। তাহলে এমসিকিউতে যদি দেয় যে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কোন কোন বিজ্ঞানীদের নাম উল্লেখযোগ্য, তখন কার কার নাম দিবা? অ্যারিস্টটল, জন রে, অ্যান্ড অ্যানাদার ওয়ান হু, ক্যারোলাস, লিনিয়াস। এই হচ্ছে বস পাবলিক, ইনি বস পাবলিক। ইনি প্রথম দ্বিপদী নামকরণ চালু করেন। দ্বিপদী নামকরণটা কি? একটা প্রাণীর বৈজ্ঞানিক নাম বলতে আমরা যেটা বুঝি, যেমন আমাদের নাম মানুষ, তার বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। এই যে নাম হোমো স্যাপিয়েন্স, হোমো অংশটুকু আমাদের গণ বোঝাচ্ছে, স্যাপিয়েন্স আমাদের কি বোঝাচ্ছে? প্রজাতি। তো এই যে একটা নামে দুইটা পদ রয়েছে, তাই এটার নাম দ্বিপদী। এই নামকরণটার নাম কি হচ্ছে? দ্বিপদী। এই দ্বিপদী নামকরণটা কে দিয়েছেন? ক্যারোলাস লিনিয়াস। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলে। বাবারে, তাকে শ্রেণীবিন্যাসের জনকও বলা হচ্ছে, তাই না? এখানে একটা এমসিকিউ আছে যে ক্যারোলাস লিনিয়াস কে ছিলেন। এটা গুরুত্বপূর্ণ কথা। ক্যারোলাস লিনিয়াস কে ছিলেন? ক্যারোলাস লিনিয়াস কে ছিলেন? তিনি একজন প্রকৃতি বিজ্ঞানী ছিলেন, তাই না? প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। দেখো, তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং এই যে দেখো দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ কথা প্রবর্তন করেন। ক্যারোলাস লিনিয়াস তিনি প্রথম দুই পদ বিশিষ্ট নামকরণটাকে প্রবর্তন করেছেন। আচ্ছা দেখো, জীবের বৈজ্ঞানিক নামের কয়টি অংশ থাকে? দুইটি অংশ থাকে বা দুইটি পদ বিশিষ্ট হয়। এই জন্য এই নামকরণকে বলা হয়ে থাকে দ্বিপদী নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ। এই জন্য এই নামকরণটাকে কি বলা হয়ে থাকে? দ্বিপদী নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ। দেখো, মানুষের বৈজ্ঞানিক নাম, এই যে দেখো হোমো স্যাপিয়েন্স। তোমাদের একটু বলে দেই, এরা যেহেতু এটা ছাপিয়েছে, সুতরাং এদের লেখার পদ্ধতি ঠিক আছে, কিন্তু আমরা অবশ্যই এভাবে লিখবো না। তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা না এইভাবে লিখবো, HOMO, হোমো। হোমো লিখে নিচে একটা দাগ দিবা, গণ অংশের নিচে একটা দাগ দিবা। স্যাপিয়েন্স, SAPIENS, স্যাপিয়েন্স, এর নিচে আলাদা একটা দাগ দিবা। গণের নিচে একটা আলাদা দাগ, প্রজাতির নিচে আলাদা একটা দাগ, হোমো স্যাপিয়েন্স। এবং তোমরা না লেখার সময় এরকম এই যে হো মো এত স্টাইল করে আঁকা বাঁকা করে লিখতে যাওয়ার দরকার নাই। তুমি ছাপাচ্ছ না, তুমি হাতে লিখছো, সুতরাং তুমি নর্মালি লিখে নিচে দাগ দিয়ে দিবা। এরপরে দেখো এমসিকিউর জন্য খুব টপ নচ গুরুত্বপূর্ণ লাইন, বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। দাগাও, বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। ভাইয়া, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক, প্লিজ এটা কোনোভাবে মিস দিও না। এই অংশটুকু খুব খুব ইম্পর্টেন্ট, বইতে একেবারে সুন্দর করে দাগায় রাখো। এরপরে চলে আসো অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে। দেখো, শ্রেণীবিন্যাসের সকল প্রাণী অ্যানিমেলিয়া জগৎ বা কিংডমের কি অন্তর্ভুক্ত? সবাই অ্যানিমেলিয়া। শ্রেণীবিন্যাসে পূর্বে প্রোটোজোয়া প্রোটিস্টা জগতের একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে। ভাই ভালো করে, এই শ্রেণীবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতের একটি আলাদা উপজগৎ, তুমি তোমার মতো পড়ে নিলাম। এইবার দেখো এখানে কি বলেছে, অ্যানিমেলিয়া জগতে প্রাণীদেরকে মোট 33টি পর্ব রয়েছে। এদের কতটি পর্ব রয়েছে? এদের 33টি। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। 33টি পর্ব রয়েছে। এর মধ্যে সংখ্যার ভিত্তিতে ভাই 9টি হচ্ছে মেজর, 9টি পর্ব হচ্ছে মেজর, আর বাকিগুলা হচ্ছে নন মেজর। তাহলে বাকি কয়টা? বাকি থাকে 24টা। বাকি 24টি হচ্ছে নন মেজর, 9টা হচ্ছে মেজর আর 24টা পর্ব হচ্ছে কি নন মেজর। এটা মনে রাখতে হবে। এইখানে বলেছে 9টি পর্বের প্রথম 8টি হচ্ছে অমেরুদণ্ডী, ঠিক আছে, শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী। এখানে সমস্যা আছে, এখানে একটু ডিস্টার্ব আছে। আবারও বলছি, 9টি পর্বের প্রথম 8টা হচ্ছে অমেরুদণ্ডী, এটা ঠিক আছে,
কিন্তু এইখানে একটা ডিস্টার্ব আছে, শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী না। শেষ পর্বের প্রাণীরা সবাই মেরুদণ্ডী না, এটা একটু আমি কথা বলি তোমাদেরকে, একটু বুঝাই দিই। শেষ পর্বের সবাই মেরুদণ্ডী না ভাইয়া। দেখো শেষ পর্ব যেটা, শেষ পর্বটা হচ্ছে, একটু শিখাই দিই, শেষ পর্বটা হচ্ছে কি করডাটা। শেষ পর্বটার নাম হচ্ছে করডাটা, ভালো করে বুঝবা। এই করডাটা পর্বে তিনটা উপপর্ব আছে। একটা হচ্ছে ইউরো করডাটা, এটা একটু শিখে নাও, ইউরো করডাটা। একটা হচ্ছে সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। দেখো তো এইটা হচ্ছে পর্ব, আর এইটা হচ্ছে কি উপ পর্ব। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে পর্ব আর এগুলো হচ্ছে উপপর্ব। আমাদের এখানে কি বলা হয়েছে যে এই পর্বের মধ্যে যারা আছে সবাই মেরুদণ্ডী, এটা ভুল। কেন ভুল দেখো তোমাকে আমি বলি। এই যে ইউরো করডাটা, প্রথম কথা হচ্ছে করডাটা হলে এদের মানে জীবদ্দশায় কারো সারা জীবন অথবা কারো জীবনের কোনো একটা অংশে নটোকর্ড থাকে। নটোকর্ড, নটো মানে পিঠ, কর্ড মানে রজ্জু। যাদের পিঠে কি থাকে, রজ্জু থাকে, রজ্জু দড়ির মতো অংশ থাকে। দেখো ইউরো করডাটা, ইউরো মানে হচ্ছে লেজ, করডাটা মানে এখানে কি থাকবে, নটোকর্ড, নটো কি কর্ড, অর্থাৎ এদের লেজে নটোকর্ড থাকে। কেফালো এটা হচ্ছে মাথা, এদের পুরো দেহতেই নটোকর্ড থাকে। ভালো করে বুঝো, তাহলে এরও নটোকর্ড থাকে। আমি একটু লিখে দিই, এরও কি থাকে, নটোকর্ড থাকে। এরও কি থাকে, নটোকর্ড থাকে। এরও কি থাকে, নটোকর্ড থাকে। এতদূর ঠিক ছিল, কিন্তু এদের নটোকর্ড ভবিষ্যতে যে মেরুদণ্ড হয় না, এদের নটোকর্ড ভবিষ্যতে যে মেরুদণ্ড হয় না, কিন্তু এদের নটোকর্ড, ভালো করে বোঝো, এদের নটোকর্ড ভবিষ্যতে যে তৈরি করে হচ্ছে কশেরুকা বা মেরুদণ্ড। মেরুদণ্ডের হাড়ই হচ্ছে কশেরুকা। ভার্টিব এটার অর্থ হচ্ছে কশেরু, আটা অর্থ হচ্ছে বহন করা। মনোযোগ দিয়ে দেখো, তাহলে যারা কশেরুকা বহন করে যাদের মেরুদণ্ড আছে, তাহলে একটু ভাবো তো, আমাদেরকে গণহারে বলে দিল এই পর্বের সকল প্রাণী মেরুদণ্ডী। কথা সত্য? নো। এই পর্বের ভার্টিব্রাটা উপপর্বে যারা আছে তারা মেরুদণ্ডী, বাকিরা কেউ মেরুদণ্ডী না। আবারও বলছি, এই পর্বে ভার্টিব্রাটা যারা, তারা মেরুদণ্ডী, বাকিরা সবাই অমেরুদণ্ডী। এরা সবাই কি অমেরুদণ্ডী, এরা সবাই অমেরুদণ্ডী। এদের কারো মেরুদণ্ড তৈরি হয় না, এদের নটোকর্ড থাকে। টেক্সট বইতে দেখো, এদের নটোকর্ড থাকে, এদের মেরুদণ্ড থাকে এদের। তাহলে বইয়ের এই লাইনটা একটু ডিস্টার্ব আছে। এই যে শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী, নো, শেষ পর্বের সকল প্রাণী মেরুদণ্ডী না। শেষ পর্বের কেবলমাত্র ভার্টিব্রাটা যারা তারা মেরুদণ্ডী। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এরা মেরুদণ্ডী নয়, এটা মাথায় রেখো। এরপরে এগুলো পড়বা, এগুলো থেকে। আচ্ছা, এখানে দেখো পরিফেরা, এগুলো তোমরা জানো, পোরাস মানে বইতেই আছে, অর্থছিদ্র। ফেরি মানে বহন করে, যে ফেরি করে বিভিন্ন মালামাল বেচে, ফেরি করে, সে ফেরি। এগুলো থেকে আসলে আমার ওইভাবে বলার কিছু নাই। এখান থেকে স্বভাব, বাসস্থান সবই পড়তে হবে। এগুলো থেকে স্বভাব, বাসস্থান সব আমরা ক্লাসে অনেক ডিটেইল করে এগুলো নিয়ে আলোচনা করেছি, এগুলো আরো এক্সট্রা অনেক বৈশিষ্ট্য দিয়েছি। তো যারা ক্লাস করেছো সরাসরি অফলাইনে তারা তো জানোই, সুতরাং এটা নিয়ে আর আমি নতুন করে কিছু বলবো না। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, এটা একটু দাগায় নাও। কোষের না একটা গুরুত্বপূর্ণ কোষ থাকে যেটার নাম হচ্ছে নিডোসাইট, এবং তার নাম অনুসারে এদের নাম রাখা হয়েছে নিডারিয়া। এদের পূর্বে নাম ছিল সিলেন্টারেটা। এদের একটা গহ্বর থাকে, হ্যাঁ, গ্যাস্ট্রোভাস্কুলার, এরকম একটা শব্দ পাবা, গ্যাস্ট্রোভাস্কুলার। ওই সিলেন্টারেটার কারণে এর নাম হয়েছে কি
সিলেন্টেরন, একটা সময় এরকম নাম ছিল, সিলেন্টেরন। সিলেন্টেরন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, সেখান থেকে সিলেন্টেরন থেকে নাম আগে ছিল সিলেন্টার। এটা এদের স্বভাব বাসস্থান, এগুলো অবশ্যই পড়বা, এগুলো কোনোটাই মিস দিবা না। এখানে একটা তথ্য দেওয়া আছে, ভ্রূণীয় কোষ স্তর। ভ্রূণীয় কোষ স্তর, আমাদের দেহে কোষগুলো বিভিন্ন লেয়ারে সজ্জিত থাকে, এদেরকে বলা হচ্ছে ভ্রূণীয় কোষ স্তর। আমাদের জন্মের শুরুতে এগুলো মিওসিস, মাইটোসিস, কোষ বিভাজন চ্যাপ্টারে আমাদের এগুলো আরো বিস্তার আলোচনা হবে। তো এই যে ভ্রূণীয় কোষ স্তরগুলোর মধ্যে একেবারে বাইরে যেটা থাকে, বাইরে একটু বলে দিই, এদিকে দেখো, একটু খেয়াল করে দেখো, একটা শব্দ পাবা DERM, ডার্ম। এইটা হচ্ছে ভ্রূণ অবস্থায় ডার্ম, আর যখনই পূর্ণাঙ্গ অবস্থায় চলে যায় তখন নাম হয়ে যায় ডার্মিস, ত্বক, ডার্মিস। তো যখন বাইরের ত্বক বোঝায় তখন সেটাকে বোঝায় একটোডার্ম, এটা ভ্রূণীয় অবস্থায়। আর যখনই এটা পূর্ণাঙ্গ অবস্থায় যাবে একটোডার্মিস। তারপরে হচ্ছে একেবারে ভেতরে যেটা, সেটাকে বলে হচ্ছে এন্ডোডার্ম, এন্ডোডার্মিস। তারপরে মাঝেরটা হচ্ছে মেসোডার্ম, মেসোডার্মিস। ওকে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এগুলো তোমরা পড়বা। এই যে নিউরোসাইট কোষ থাকে, এক্সাম্পল পড়বা। এরা অরীয় প্রতিসম, এটা পড়ো, প্রতিসম সম্পর্কে একটু ডিটেল পড়ে নিও। এখানে প্লাটি অর্থ চ্যাপ্টা, হেলমেন্থেস অর্থ কি কৃমি, এটা মিলে হয় চ্যাপ্টা কৃমি। এইখানে পৌষ্টিক নালী সম্পন্ন, এইখানে গুরুত্বপূর্ণ লাইন দাগাও, দেহের শিখা অঙ্গ, আরে বাপরে খুব ইম্পর্টেন্ট, শিখা অঙ্গ। এই শিখা অঙ্গটা এদের রেচন অঙ্গ হিসাবে কাজ করে থাকে। এরপরে চলে আসো নেমাটোডা। নেমা অর্থ হচ্ছে সুতা, নেমা অর্থ হচ্ছে কি সুতা, এখান থেকে এই পর্বটার নাম হয়েছে নেমাটোডা, পড়বা। এখানে এই লাইনটা আমি তোমাকে একটু বোঝাই, দেহ গহ্বর অনাবৃত এবং প্রকৃত সিলোম নাই। সিলোম জিনিসটা তোমাদের না 8-এর বইতে অত বিস্তারিত নাই, তোমরা নর্মালি একটু মাথায় রেখো যে সিলোমটা হচ্ছে এক ধরনের গহ্বর, যে গহ্বরটা পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে। যদি পেরিটোনিয়াম টিস্যু দ্বারা আবৃত থাকে তাহলে সেটা প্রকৃত সিলোম, আর যদি আবৃত না থাকে, এই যে দেখো লেখা আছে দেহ গহ্বর অনাবৃত, অর্থাৎ পেরিটোনিয়াম দ্বারা এটা আবৃত না, পেরিটোনিয়াম দ্বারা যেহেতু আবৃত না তাহলে এটা প্রকৃত সিলোমও না। ভাইয়া শোনো, প্রকৃত সিলোম নাই, এটাকে বলে হচ্ছে সুডো সিলোমেট। যেহেতু এটা বই দাগানোর ক্লাস, সুতরাং আমি এগুলো নিয়ে বিস্তারিততে যাচ্ছি না, এগুলো বিস্তারিত আমরা ক্লাসে পড়েছি, রাইট? আচ্ছা, এরপরে চলে আসো অ্যানিলিডা। শোনো, অ্যানিলিডার একটা ডাক নাম আছে, অ্যানিলিডার ডাক নাম হচ্ছে অঙ্গুরিমাল। আমি স্পষ্ট করে লিখে দিই, অ্যানিলিডার ডাক নাম হচ্ছে অঙ্গুরিমাল। অঙ্গুরিমাল মানে একটা রিং একটা রিং একটা রিং একটা রিং একটা রিং একটা রিং, এভাবে পাশাপাশি যুক্ত হওয়া, ঠিক আছে? এদের এখানে গুরুত্বপূর্ণ লাইন এমসিকিউ এর জন্য দাগাও, নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। রেচন অঙ্গটার নাম কি? নেফ্রিডিয়া। আচ্ছা, প্রতিটি খণ্ডে সিটা থাকে, জোকে থাকে না। জোকের চলনাঙ্গের নাম হচ্ছে প্যারাপোডিয়া। জোকের চলনাঙ্গের নাম হচ্ছে প্যারাপোডিয়া। ভাইয়া আর্থ্রোপোডা, আরে বাপরে বাপ, এটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ মনে রেখো, এটা হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব, সবচেয়ে বৃহত্তম, খুবই ইম্পর্টেন্ট টপিক। অর্থোজ এস থাকবে। অর্থোজ শব্দের অর্থ হচ্ছে সন্ধি, পোডোজ শব্দের অর্থ পা, সন্ধিপদী। এদের ডাকনাম হচ্ছে সন্ধিপদী প্রাণী। এরা হচ্ছেন কেমন প্রাণী? সন্ধিপদী প্রাণী। আচ্ছা, এইখানটায় দেখো, এদের দেহ, মস্তক, উদর, বক্ষ 3টে অঞ্চলে বিভক্ত। এক জোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। দেহ নরম, কাইটিন সমৃদ্ধ আবরণী। এই যে গুরুত্বপূর্ণ লাইন, মালপিজিয়ান নামক রেচন অঙ্গ। তোমরা 3টা রেচন অঙ্গ শিখা, আর একটা পড়লা নেফ্রিডিয়া, আর একটা কি মালপিজিয়ান, এগুলো পড়বা কিন্তু অবশ্যই। দেহ গহ্বর হিমোসিল নামে পরিচিত। এদের দেহ গহ্বরটা হিমোসিল নামে কি পরিচিত। এবার চলে আসো মোলাস্কা। ভাইয়া মোলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। হ্যাঁ, মোলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব, ভালো করে মনে রেখো। মোলাস্কা মলিস, নরম দেহ করো মালিশ, নাম তার মোলাস্কা, ঠিক আছে? এই যে দেহ নরম, মজা করলাম, কিন্তু বাস্তবতা হচ্ছে এদের দেহ কেমন? নরম। আচ্ছা, এখানে একটা এমসিকিউ লাইন দেখাও, কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে এবং বনে জঙ্গলে স্বাদু পানিতে বাস করে থাকে।
আচ্ছা, দেহ নরম শক্ত খোলস দ্বারা আবৃত। ভাই এই শক্ত খোলসটার নাম হচ্ছে ম্যান্টল। এই শক্ত খোলসটার নাম হচ্ছে কি? ম্যান্টল। পড়বা। এবার চলে আসো, একাইনোডার্মাটা কন্টক ত্বক। একাইনোস কাঁটা, ডার্মা ওই যে বললাম ত্বক, ডার্মা ভ্রূণী অবস্থায়, ডার্মিস পূর্ণাঙ্গ অবস্থায়। ওকে, একাইনোডার্মাতে এদের ত্বকে কি থাকে? কাঁটা থাকে। এরা হচ্ছে পঞ্চ অরিয়। এগুলো একটু পড়তে হবে, হ্যাঁ এগুলো আমি দাগাই দিচ্ছি কিন্তু পড়বা। প্রতিসমতা কি? প্রতিসম, যেমন ধরো আমি দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে আমাকে এই বরাবর কেটে দুইটা ভাগ করলে আমার দুই পাশ সমান। অরিয় প্রতিসম, যেটাকে টুকরা করলে দুইয়ের অধিক খণ্ড, সেম একই রকম খণ্ড হয়। আমাকে দুইটা টুকরা করো, দুইটাই পাবা, দুইয়ের অধিক পাবা না। অরিয় প্রতিসমিতে দুইয়ের অধিক পাবা, আর পঞ্চ অরিয়তে পাঁচটা পাবা একই রকম। কেটে দেওয়ার বিষয় যেটা বলছে, কেটে দেওয়ার বিষয় আবার হচ্ছে লম্ব অক্ষ বরাবর কেটে দেওয়া। হ্যাঁ, এগুলো ডিটেলে শিখে নিবা তোমরা। আচ্ছা, এখানে যা আছে নর্মালি এগুলো একটু মুখস্থ করে নিবা। এবার আসো করডাটা। করডাটা, এই যে করডাটা শব্দটি করডা, করডা অর্থ হচ্ছে রজ্জু বা নালী। আর আরেকটা শব্দ আছে আটা। আটা, আটা অর্থ হচ্ছে কি? বহন করা। আটা অর্থ কি? বহন করা। দে কর্ড আটা মানে যারা রজ্জু বহন করে। এখানে কিছু ছোট ছোট শব্দের অর্থ শিখাই দিই, দেখো। নটো কর্ড, নটো, নটো, নটো অর্থ হচ্ছে পিঠ বা পৃষ্ঠ, পৃষ্ঠ বা কি? পিঠ মানে পিঠে, পিঠে কর্ড, কর্ড, নটো কর্ড, কর্ড মানে কি? রজ্জু। যাদের পিঠে রজ্জু, এই যে পৃষ্ঠীয় দেশ বরাবর, পৃষ্ঠীয় দেশ বরাবর রজ্জু অবস্থান করে। নটকটটা হবে নরম, নমনীয়, দৃঢ়, অখণ্ডায়িত। এবং একটা কথা মাথায় রেখো, দৃঢ়, এটা ফাঁপা না, একবারে সলিড। পৃষ্ঠ দেশে একক ফাঁপা রজ্জু, এটা ভালো করে খেয়াল করো। এটা যদি ভালো করে দেখবা, এইটা যদি নটোকর্ড হয়, এর ওপর দিয়ে একটা নার্ভ কর্ড থাকে, নার্ভ কর্ড, এনইআরভি, নার্ভ, CHORD, নার্ভ কর্ড। নার্ভ, নার্ভ মানে কি? স্নায়ু। কর্ড মানে কি? রজ্জু। আরেকটা তথ্য দিয়ে রাখি, আমাদের এই নোটোকর্ড ভবিষ্যতে গিয়ে আমাদের ক্ষেত্রে, আমাদের নোটোকর্ড ভবিষ্যতে গিয়ে আমাদের ক্ষেত্রে মেরুদণ্ডে পরিণত হয়েছে। আর এই নার্ভ কর্ড ভবিষ্যতে গিয়ে পরিণত হয়ে গেছে আমাদের ব্রেন, ব্রেন এবং স্পাইনাল কর্ডে, ব্রেন এবং স্পাইনাল কর্ডে। এটা মাথায় রাখতে হবে। নার্ভ কর্ড আমাদের শরীরে এখন নাই, এটা এখন হয়ে গেছে ব্রেন আর স্পাইনাল কর্ড। নটোকর্ড শরীরে নাই, এটা হয়ে গেছে কি? মেরুদণ্ড, ভার্টিব্রাটাতে। ওকে, আচ্ছা, জীবন চক্রে কোনো এক জায়গায় পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র। এটা অনেকে ভাববা যে আচ্ছা আমাদের গলবিলীয় ফুলকা ছিদ্র কই? নাই, এটাও আমাদের বিভিন্ন অর্গানে পরিণত হয়ে গেছে। আমাদের এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের টনসিল, নাক থেকে কান পর্যন্ত একটা নালী, এরকম বিভিন্ন অঙ্গাণুতে পরিণত হয়ে গেছে। বর্তমানে এগুলো নাই, একটা সময় আমাদের শরীরেও ছিল, মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে চলে আসো, এই যে বললাম করডাটা পর্বকে তিনটা উপপর্বে ভাগ করা হয়েছে। এই যে আমি ক্লাসে শুরুতে দেখাইছিলাম না তোমাদেরকে, এই যে তিনটা উপপর্বে, এই জায়গাটায় খেয়াল করে দাও। করডাটাকে তিনটা, ওটা ইউরো করডাটা। ইউরো মানে কি বললাম? লেজ। করডাটা মানে নটোকর্ড। এই যে তাকাও, দেখো লার্ভা দশা এদের লেজে নটোকর্ড থাকে। নাম থেকেই পড়া হয়ে যাবে, নাম থেকেই পড়া হয়ে যাবে, লেজে নটোকর্ড থাকে। এদের শরীরে একটা জিনিস থাকে, এর নাম হচ্ছে সাইফন। এই সাইফন কি করে জানো? এদের ভিতর থেকে পানি উৎসারিত করে, পানি, পানি উৎসারিত করে, পানি উৎসারিত করে, পানি। এই জন্য এদের ডাকনাম হচ্ছে সাগরের ফোয়ারা। এদের ডাকনাম হচ্ছে সাগরের ফোয়ারা। সাইফন থাকে, এদের ডাকনাম হচ্ছে সাগরের ফোয়ারা। আরো আছে দেখো, এই যে সেফালো, সেফালো এটা শব্দটা হচ্ছে কেফাল থেকে, কেফাল মানে মাথা, মাথা। কর্ডাটা মানে কি? নটোকর্ড, মাথা পর্যন্ত নটোকর্ড রয়েছে। এই যে দেখো দেহে নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। আরেকটা তথ্য দিয়ে এদিকে দেখো, এদের দেখো মুখটা এরকম সুচালো না, এরকম সুচালো। এটা দেখতে কিসের মতো? সুচালো দেখতে, বল্লমের মতো। বল্লম জিনিসটা কি? ওই যে যুদ্ধ করে না সোলজারদের হাতে থাকে আগের লাঠি, লাঠির মাথায় এরকম ফলা থাকে, আবার এইভাবে বর্ষা নিক্ষেপ করে, বল্লম। এই বল্লমের মতো, বল্লম থেকে যে শব্দটা এসছে সেই শব্দটা হচ্ছে ভল্লম। বল্লম থেকে একটা শব্দ এসছে ভল্লম। এই জন্য এদের ডাকনাম হচ্ছে ভল্লাকার প্রাণী। এদের ডাকনাম হচ্ছে কি? ভল্লাকার প্রাণী। এরপরে দেখো এখানে একটা শব্দ আছে ব্রঙ্কিও স্টোমা। ভাইয়া স্টোমা, স্টোমা, STOMA, স্টোমা মানে হচ্ছে মুখ। এসব জানতে হবে আগে থেকে। হ্যাঁ, স্টোমা মানে মুখ, ব্রঙ্কিও মানে ফুলকা, ব্রঙ্কিও স্টোমা। ওকে, এরপরে চলে আসো ভার্টিব্রাটা। আমি মনে হয় ভার্টিব্রাটা বানান ভুল লিখছি না, VERTE হবে, VERTE হবে,
VERTEBRATA, ভার্টিব্রাটা। এখানে বানানটা ভুল লিখছিলাম, VERTEBRATA। দেখো ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা, ভার্টিব অর্থ কি? ভার্টিব অর্থ কি? কশেরু। আর আটা, যাদের শরীরে কশেরুকা থাকে। আচ্ছা, এবার চলে আসো এইখানে, দেখো কি বলেছে, এই উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসাবে পরিচিত। দেখছো যে কথাটা বললাম, এরাই মেরুদণ্ডী, এদের মেরুদণ্ড থাকে, বাকি দুই উপপর্বে মেরুদণ্ড থাকে না। আচ্ছা, এবার আসো সাইক্লোস্টোমাটা। ভাই ভালো করে খেয়াল করে দেখবা, স্টোমা, স্টোমা মানে কি? মুখ। সাইক্লো মানে কি? গোল। আটা মানে কি? বহন করা। দেখো তো, গোল মুখ বহন করা। এই যে দেখো, এদের মুখচিত্র গোলাকার। মুখচিত্র, মুখ কাদের গোল হয়? যাদের চোয়াল নাই। আমাদের চোয়াল আছে, এই কারণে আমাদের মুখ গোলাকার না, চোয়াল বিহীন। এই জন্য এই পর্বের আর একটা নাম হচ্ছে একনাথা। এই পর্বের আর একটা নাম হচ্ছে কি? এই পর্ব বলা ভুল হলো, শ্রেণীর। এই শ্রেণীর আর একটা নাম কি? একনাথা। এই শ্রেণীর আর একটা নাম একনাথা। মানে নাই, আর এই নাথা শব্দের অর্থ চোয়াল, যাদের চোয়াল নাই, যাদের চোয়াল নাই। পেট্রোমাইজন, পেট্রো শব্দের অর্থ পাথর, আর মাইজন শব্দের অর্থ হচ্ছে কি? চোষা, পাথর চোষা, মনে রাখতে হবে। এবার চলে আসো কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস। এই কন্ড্রিকথিস ভালো করে দেখো, কন্ড্রিস, কন্ড্রোস, কন্ড্রোস শব্দের অর্থ হচ্ছে তরুণাস্থি। কন্ড্রোস শব্দের অর্থ তরুণাস্থি। আর এথিস, এথিস শব্দের অর্থ হচ্ছে মাছ। কন্ড্রিকথিস, যে সকল মাছের কঙ্কাল তরুণাস্থিময়। এই যে দেখো, কঙ্কাল তরুণাস্থিময়। বাবারে প্রশ্ন, ওই নামের মধ্যে একটা দুটা করে বৈশিষ্ট্য লুকায় আছে। কঙ্কাল কেমন? তরুণাস্থিময়। এদের হচ্ছে প্লাকয়েড আঁশ থাকে, প্লাকয়েড, অয়েড, বায়োলজিতে অয়েড। অয়েড শব্দের অর্থ মতো, অয়েড শব্দের অর্থ কি? মতো। প্লাক, সূক্ষ্ম কাঁটা, সূক্ষ্ম কাঁটা, তাহলে প্লাকয়েড, সূক্ষ্ম কাঁটার মতো আঁশগুলো। এরপরে চলে আসো, দেখাচ্ছি অস্টিকথিস। অস্টিকথিক, অস্ট অর্থ হচ্ছে অস্থি। এথিস মানে হচ্ছে কি? মাছ। যে সকল মাছে অস্থি রয়েছে, আমরা যে মাছগুলো খাই, দেখবো মাছের মাথা থেকে লেজ পর্যন্ত একটা মেরুদণ্ডের থাকে না? মেরুদণ্ড থাকে না, একটা শক্ত হাড় থাকে কিনা? অস্থি। ওকে, এদের সাইক্লয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, টিনয়েড, এগুলোর অর্থ বলে দিই। সাইক্লয়েড, সাইক্লো মানে গোল, অয়েড মতো, এদের আঁশ গোল মতো। গ্যানয়েড, গ্যানয়েনে নির্মিত, গ্যানয়েনে নির্মিত হওয়ার জন্য এই আঁশগুলো হয় চকচকে। টিনয়েড, টিন মানে কি? কাঁটাযুক্ত। অয়েড মতো, এই শব্দগুলোর অর্থ জানতে হবে কিন্তু। আমরা যে মাছগুলো খাই সেগুলো সব হচ্ছে এই কি বলে অস্টিকথিসের মধ্যে, এবং এদের সাইক্লয়েড জাতীয় আঁশটাই বেশি থাকে। গ্যানয়েড জাতীয় আঁশ এটা পাওয়া যায় হচ্ছে লাং ফিশে। আর এই যে এর আগে যেটা দেখলা তোমরা, এই যে প্লাকয়েড আঁশ, এটা হাঙরের বডিতে পাওয়া যায়, পড়বা। অ্যামফিবিয়া, উভচর। উভচর মানে কি? যারা জলে এবং স্তরে উভয় জায়গায় বসবাস করে। এটা মনে রেখো, এদের একটা বৈশিষ্ট্য আছে, এদের সামনের পায়ে 4টি আঙ্গুল থাকে, আর পেছন পায়ে আঙ্গুল থাকে 5টি। সামনের পায়ে আঙ্গুল থাকে 4টি, পেছন পায়ে আঙ্গুল থাকে কয়টি? 5টি। এবং এদের কোনো আঙ্গুলে নখ থাকে না, নখরবিহীন। আরেকটা কথা, শীতল রক্তের প্রাণী। শীতল রক্তের প্রাণী হওয়ার জন্য এদেরকে বলা হয়ে থাকে একটোথার্মিক। এদেরকে বলা হয়ে থাকে একটোথার্মিক। ভাই একটোথার্মিক, একটো মানে বাইরের। এদের চামড়াটা তাপমাত্রার সাথে একটা সুসম্পর্ক বজায় চলে। মানে শীতল রক্তের প্রাণী অর্থ কি? শীতল রক্তের প্রাণী অর্থ হচ্ছে এদের রক্তের টেম্পারেচার, বডির টেম্পারেচার তাপমাত্রার সাথে আপ ডাউন হয়। পরিবেশের তাপমাত্রা বেশি, এদের ব্লাড টেম্পারেচার বেশি হয়ে যায়। পরিবেশের তাপমাত্রা কম, ব্লাড টেম্পারেচার কম হয়ে যায়। আমাদের এমন হয় না, আমাদের ব্লাড টেম্পারেচার 36, 38, এটা ফিক্সড। আমরা হচ্ছে এন্ডোথার্মিক। ওকে, এটা শীতল রক্তের প্রাণী। এরপরে চলে আসো এই জায়গাটায়, এই যে দেখো এদের সরীসৃপে দেখো কি লেখছে, 4টা পা থাকে এবং নখরযুক্ত আঙুল থাকে, কিন্তু ওদের ক্ষেত্রে নখ থাকে না, মনে রাখতে হবে। এরপরে চলে আসো পক্ষীকুল। ভাইয়া পক্ষীকুল থেকে শেষ পর্যন্ত সবাই উষ্ণ রক্তের প্রাণী, মনে রেখো। এই যে এদের কথা বলে দিছি, উষ্ণ রক্তের প্রাণী। পক্ষীকুলে একটা চঞ্চু থাকে। হোয়াট ইজ চঞ্চু? ঠোঁট? নো, ঠোঁট না। আমাদের যে জায়গাটা চোয়াল, পাখির ক্ষেত্রে ঠোঁটের নিচের ওই জায়গাটা চঞ্চু হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে? চঞ্চু, মনে রাখতে হবে, চঞ্চু। এদের গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে হাড় শক্ত, হালকা এবং কি ফাঁপা। এগুলো পড়বা কিন্তু, এগুলো কোনো বৈশিষ্ট্য ছাড়বা না। এই চ্যাপ্টারে আসলে কনসেপ্টের চেয়ে বৈশিষ্ট্য, শব্দের অর্থ, এই জিনিসগুলো বেশি।
ম্যামালিয়া, আমরা সবাই ম্যামাল। আমাদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে, ছেদন দাঁত, কর্তন দাঁত, অগ্রপেশন, হ্যাঁ, এরকম দাঁত আছে আমাদের। আমরা সবাই মায়ের কি বলে মাতৃদুগ্ধ পান করে বলে, দেহে লোম রয়েছে। আবার আমাদের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ রয়েছে, হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ, মানে অলিন্দ নিলয়, ডান অলিন্দ বাম অলিন্দ দুইটা, ডান নিলয় বাম নিলয়, টোটাল কয়টা? 4টা প্রকোষ্ঠ রয়েছে। পড়ে নিবা এগুলা। আর এই জিনিসটা পড়ো নিজ দায়িত্বে, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এটা লাগবে পড়া। তো এই চ্যাপ্টার থেকে আসলে ডিটেল যে বিষয়গুলা, বৈশিষ্ট্যগুলো ভাগ ভাগ করে দেওয়া, পড়ানো, এগুলো আমরা অফলাইনে করেছি। অনলাইনে তোমাদেরকে জাস্ট আমি যে কাজটা করলাম, বইটা দাগাই দিলাম আর কিছু ছোট ছোট অর্থ বুঝাই দিলাম। কেমন? তোমরা তোমাদের মতো এখন সাজিয়ে গুছিয়ে পড়বা। তবে এই চ্যাপ্টারের পড়া কিন্তু একটু মুখস্থ নির্ভর বেশি বুঝার চেয়ে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে কনসেপ্ট কম, মুখস্থের জায়গা অনেক, বৈশিষ্ট্য, স্বভাব, বাসস্থান। তো সেইভাবে পড়বা তোমরা সুন্দর করে, আর বইটাকে দাগিয়ে নেবা। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।